নীলু বারবার জ্ঞান হারাচ্ছে। আরহার মৃত্যুতে সবচেয়ে বেশি কষ্টটা নীলুই পেয়েছে। সব হারিয়েও দুজন মানুষ একে অপরের ছায়া হয়ে বেঁচেছিল। এতগুলো বছর একসাথে সুখ দুঃখ ভাগ করে নিয়েছে নিজেদের মাঝে। আজ সেই মানুষটা পৃথিবীতে নেই, এটা নীলু মেনে নিতেই পারছে না। ইমতিহান একদিকে নীলুর খেয়াল রাখছে, অন্যদিকে মেঘের জন্য টেনশনে আছে। কি করছে, কোথায় গেল? আরহার ফ্রেন্ড নূর এসেছে। এই মুহূর্তে কোনো কথা বলার সুযোগ নেই। নূরকে নীলুর পাশে বসিয়ে রেখে ইমতিহান মেঘকে খুঁজতে লাগলো। সামিরাও ভীষণ কষ্ট পাচ্ছে, অনেক কষ্টে নিজেকে বুঝিয়েছিল ভালোবাসার মানুষটা যার সাথে ভালো থাকবে তার কাছেই থাক। মেঘের ছবিটার দিকে তাকিয়ে বলে, আমি যে বড্ড লোভী, আমার আবার তোকে নিজের করে পাওয়ার স্বাদ জাগছে। আমি জানি এটা অন্যায়, তবে আমার কি দোষ বল? আমি তোকে ছেড়েই তো দিয়েছিলাম, তবে ভাগ্য তোকে আবার একা করে দিল। আমি কথা দিচ্ছি তোকে ভালোবাসবো, অনেকটা ভালোবাসবো। এমন সময় সামিরার ফোনটা বেজে উঠল। একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতেই ফোনটার রিং হতে হতে কেটে গেল। সামিরা কল ব্যাক করতেই মেঘ বলল, তুই ইমতিহানকে বলে দিস আমি আরহাকে নিয়েই ফিরব, আমাকে নিয়ে টেনশন করতে না। আর সামিরা কিছু বলবে তার আগেই মেঘ কলটা কেটে দিল। সামিরা ফোনের দিকে তাকিয়ে বলে, কেন পাগলামি করছিস? মৃত মানুষকে কোথা থেকে নিয়ে আসবি? অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে আরহা তার মায়ের কবরের সামনে পৌঁছালো। ততক্ষণে সূর্য অস্ত যেয়ে চারপাশে আঁধারে ছেয়ে গেছে। দূর আকাশে তারাদের মিটিমিটি আলো আর চাঁদের আধো আলোতে চারপাশ আবছা আবছা দেখা যাচ্ছে। নিজের মায়ের কবর চিনতে একটুও সময় লাগেনি আরহার। মুখ থেকে ওড়নাটা সরিয়ে নিল, মাটিতে বসে পড়ে হাত দিয়ে কবরটা ছুঁয়ে দেখছে। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আজ কোনো ডর নেই আরহার, আর না আছে কোনো ভয়। মনে হচ্ছে তার মা তার পাশেই আছে, খুব কাছে। হয়তো তাকে স্পর্শ করা যাচ্ছে না, তবে অনুভব করা যাচ্ছে। কাঁদতে কাঁদতে হঠাৎ মনে পড়ল, নীলু যখন তাকে খুঁজে পাবে না তখন তো খুব টেনশন করবে। নিজের সাইড ব্যাগ থেকে ফোনটা বের করে আর অন করে, কিন্তু ইমার্জেন্সি উঠে আসে, নেট একদমই নেই। এখন কি হবে? রাতের প্রায় 8টা বেজে গেছে। এক্ষুনি কোথাও আশ্রয় নিতে হবে, তবে কোথায় নেবে? এখান থেকে শহর তো 6 ঘন্টার মতো রাস্তা। আরহার ছোটবেলার বান্ধবী শিউলির কথা মনে পড়ল। ওর বিয়ে তো এই কাছেই হয়েছিল। আচ্ছা, এত বছর পর আমাকে দেখে চিনতে পারবে তো? শেষবারের মতো নিজের মায়ের কবরের ওপরে হাত রাখলো, চোখের জলটুকু মুছে নিয়ে বলল, মা, তুমি বলেছিলে না রাজকুমার আসবে? সে এসেছে মা। দেরিতে হলেও সে বুঝেছে আমায়। তার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি। তুমি দোয়া করো আমাদের জন্য। হঠাৎ চাঁদের আলোতে আরেকটা আলো চোখে লাগলো। তার হাতে থাকা ডায়মন্ড রিংটা চাঁদের আলোতে চিকচিক করছে। কবর থেকে হাতটা সরিয়ে উঠে দাঁড়িয়ে হাতে থাকা রিংটাই চুমু খেলো। অন্ধকারে হাঁটতে কিছুটা কষ্ট হচ্ছে। মিনিট 10 হাঁটার পরেই শিউলিদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কি বলবে, কোথা থেকে শুরু করবে? এসব ভাবতে ভাবতেই পেছন থেকে এক পুরুষ কণ্ঠ ভেসে এলো, কে এখানে? আরহার গলা শুকিয়ে গেল। ওড়না দিয়ে কোনো মতে মুখটা ঢেকে বলে, আমি শিউলির সই। শিউলি কি আছে বাড়িতে? তা তোমার নাম কি মেয়ে? এই গ্রামের হগলরে তো আমার চেনা আছে, তোমারে তো ঠিক চিনবার পারলাম না। আপনি শিউলিকে ডেকে দিন, ও আমাকে চিনতে পারবে। এই মায়া, সত্যি করে কও তো, কি মতলবে আইছো? তোমারে তো আমগর দিকের মনে হইতাছে না। এর মধ্যেই বাড়ির বাইরে নিজের স্বামীর কথা শুনে শিউলি বেরিয়ে আসলো হারিকেন হাতে নিয়ে। নিজের স্বামীকে উদ্দেশ্য করে বলল, এই রাত বিরাতে কার সাথে কথা কন? দেখো কোন মাইয়া আইছে, কয় তোমারে নাকি সই লাগে। আমি কইলাম নাম কও, এই তল্লাটে সবাইরে তো আমি চিনি। শিউলি হারিকেন ধরলো আরহার সামনে। আরহা মুখের সামনে থেকে ওড়নাটা সরিয়ে দিয়ে মৃদু স্বরে বলল, কি চিনতে পেরেছিস তো? শিউলি হারিকেন তার স্বামীর হাতে দিয়ে জড়িয়ে ধরে বলে, চিনব না আবার? মেলা দিন পরে তোর লগে দেখা হইল।
তুই আগের চেয়ে মেলা সুন্দরী হইছস। ইউসুফ বলে, এইটা আবার তোমার কোন সই? আগে তো কখনো দেখলাম না। সে অনেক কথা, আগে ঘরে চলো, পরে কইতাছি। চলো তয়। হ্যার নামটা কি? হেইটাই তো কইবার পারো। ওই যে শারমিন চাষি আসিল না, হ্যার মাইয়া। এইবার চিনবার পারছো? হ্যারে তো চুরি কইরা লইয়া গেল ঢাকা শহরে মাইনসেরা। সব কথা কি দুয়ারে দাঁড়াইয়া কইবা? আহো, ঘরে আহো। আরহাকে নিয়ে ঘরে আসলো। কিরে, তোর মুখটা এত শুকনো কেন রে? তোর স্বামী কি বেশি ভালো না? আরে, এত পথ আসছি, তাই তো তোর একটা কাপড় দে তো, একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হই। শিউলি একটা সুতি শাড়ি এনে আরহাকে দিল আর অসম দেখিয়ে দিল। ইউসুফ শিউলিকে বলল, এইভাবে একটা মেয়েরে বাসায় থাকতে দেওয়া কি ঠিক হইল? এমনে এই গ্রামের মোড়লরা এই মেয়ের ওপরে খ্যাপা। ঠিক বেঠিক বুঝি না। আমার সই, আমি একবার কেন 100 বার জায়গা দিমু। আপনি খাইয়া পোলার লগে শুইয়া পড়েন, আমি আর সই আজকে একসাথে ঘুমাবো। আরহা ফ্রেশ হয়ে এসে শিউলিকে বলল, একটা ফোন করতাম। কিরে, তোর স্বামীর লগে রাগ হইছে নাকি? আর রাগ হইয়া আসছস নি? না, তেমন কিছু না। আগে বল, ফোন করব কিভাবে সেটা। রাইতে আর পারবি না, সকালে গঞ্জে গেলেই হইব। আরহা দীর্ঘশ্বাস ফেলে বলে আরহা দীর্ঘশ্বাস ফেলে বলে, সালমা মেয়েটা সব বুঝিয়ে বললেই হয়, না হলে সবাই টেনশন করবে। কিরে, কি এত চিন্তা করস? সে অনেক কথা, আগে খেতে দে, পরে সব বুঝিয়ে বলছি। হ্যাঁ রে, সাবুর কি খবর? খবর বেশি ভালো না। তোর মামির তো ক্যান্সার হয়েছে। সাবুও শান্তিতে নাই, জামাইটা ভালো পড়ে নাই। আর হারিস? হারিস ভালোই আছে, তোর দুলা ভাইয়ের সাথে গঞ্জের দোকানে কাম করে। পোলাটা মেলা ভালা, একেবারে তোর মামুর মতো। মামার কথা মনে পড়তেই আরহার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার মামা তাকে কত ভালোবাসতো। মামির চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে চকলেট কিনে দিত। খুব ইচ্ছে করছে এক পলক মামাকে দেখতে। জানিস, তুই যাওয়ার পর সবাই তোর মামারে দোষ দিছে, সেই নাকি তোকে বেচে দিচ্ছে। বিয়ের নাম করে তোকে নাকি কিনে নিয়ে গেছে। না রে, তেমন কিছুই না। মা যে সব সময় মারিয়া আন্টির কথা বলতো না, তার ছেলের সাথেই আমার বিয়েটা হয়েছে। কোনো পালিয়ে টালিয়ে যায়নি। ওই যে রামিজ মিয়ার সাথে বিয়েতে রাজি না হওয়ায় মামি আমাকে যেই মার মারছে, সেই কারণেই আমি অসুস্থ হয়ে পড়ি, আর তারা দ্রুত আমাকে নিয়ে ঢাকায় চলে যায়। এখন তুই মেলা সুখে আছো, তাই না? হুম, তোদের দোয়ায় ভালো আছি। খাবার খেয়ে দুজনেই নিজেদের সুখ দুঃখের কথা ভাগ করে নিচ্ছে। কতদিন পর দুই বান্ধবী একসাথে হয়েছে, কত কথাই না জমা রয়েছে। আজ রাতে আর ঘুম হবে না দুজনের। আরহার বেশ ভালোই লাগছে, এতদিন পর নিজের গ্রামে এসেছে। এদিকে তার মৃত্যুর শোকে সবাই পাগল প্রায়, সেদিকে বিন্দু মাত্র ধারণা নেই তার। শিউলি আর আরহা কথা বলছে, এমন সময় কে যেন তাদের দরজা জোরে জোরে ধাক্কা দিচ্ছে। ইমতিহান ঝড়ের গতিতে এসে নীলুকে জড়িয়ে ধরল। নীলুর মাথায় চুমু খেয়ে বলে, মেঘ সত্যি বলেছিল, আরহা বেঁচে আছে। কথাটা কানে যেতেই নীলু যেন বাকরুদ্ধ হয়ে গেল। কি রিয়াক্ট করবে ভুলে গেছে। নূরও বোকার মতো ইমতিহানের মুখের দিকে তাকিয়ে রইল। ইমতিহান নীলুকে বলল, যে রিংটা মেঘ আরহাকে পরিয়েছে না, ওটা কোনো সাধারণ রিং নয়। সেটাতে একটা চিপ বসানো আছে, যার মাধ্যমে আরহার অবস্থান সম্পর্কে জানা যাবে। সেম এরকম একটা আমিও কিনেছি তোমার জন্য। নীলুর চেহারায় চমক দেখা গেল। ইমতিহান নূরকে বলল, তুই এক কাজ কর, ওর জন্য খাবার নিয়ে আয়। নূর কাল বিলম্ব না করেই খাবার আনতে চলে গেল। নীলু নিজেকে একটু শান্ত করে বলল, তুমি সত্যি বলছো আমার আরহা বেঁচে আছে? তবে ওই মেয়ের শরীরে তো আরহার মতো ড্রেস ছিল। তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা বলছো না তো? না, আমি বিন্দু পরিমাণও মিথ্যা বলছি না, এটাই সত্যি যে আরহা বেঁচে আছে। আমাকে একটু ওর সাথে কথা বলিয়ে দাও না। দেখো, এখন তুমি কিছু খাবে, ফ্রেশ হবে, তারপর কথা বলিয়ে দেব। আমি তোমার সব কথা শুনবো, তুমি শুধু একবার ওর আওয়াজটা শুনিয়ে দাও আমাকে। দেখো, মেঘ গেছে আরহাকে আনতে, তার মানে আরহাকে নিয়ে এসে ফিরবে।
তুমি এত শিওর কিভাবে হচ্ছ? হতেই পারে আংটিটা কেউ রাস্তায় পেয়েছে। ইমতিহান নিজেও এখন কনফিউজড হয়ে গেল। নীলুর কথায় যথেষ্ট যুক্তি আছে, তবুও নীলুকে বলো, আমি বলছি তো আরহা বেঁচে আছে, তাহলে বিশ্বাস করছো না কেন? বিশ্বাস তো করতে আমারও ইচ্ছে করে, তবে একবার ওর আওয়াজটা শুনতে পেলে হৃদয়ে শান্তি পেতাম। না হয় মনটা বড্ড অস্থির হয়ে বলে তোকে মিথ্যা বলছে। ইমতিয়াজ নীলুকে জড়িয়ে নিয়ে বলে, দেখো, আমাদের আরহা ঠিক আমাদের কাছে ফিরে আসবে, তুমি কিছু খেয়ে রেস্ট নাও। প্রান্তর অবস্থা পাগল প্রায়, বেচারা সবচেয়ে বেশি ট্র্যাজেডির মধ্যে আছে। প্রথমে তো আরহার মৃত্যু শোক, তার উপরে হসপিটালে যেয়ে যখন জানতে পারে আরহার হাজবেন্ড আছে, মুহূর্তে প্রান্তর দুনিয়া উল্টে পাল্টে যায়। প্রান্ত ছেলেটা মিডিয়া পার্সন হয়েও খুব ভালো, স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ। প্রয়োজন ছাড়া কোনো মডেল বা মেয়েদের সাথে তেমন কথা বলে না। আরহাকে প্রথম দেখাই ভালো লাগে, সেই ভালো লাগা ধীরে ধীরে ভালোবাসায় কনভার্ট হয়। আরহা রিসেন্টলি তোলা একটা ছবির দিকে তাকিয়ে আছে, হাত দিয়ে ছবির ওপরে আলতো করে ছুঁয়ে দিল। ছবিটিতে বার কয়েক চুমু খেলো, বিড়বিড় করে বলল, তুমি আমার নও জেনেও আমি তোমারই হই, তোমাকে হৃদয়ের গহীনে ধারণ করে পাহাড় সমান বিরহ সই। তবে কেন এভাবে ছেড়ে গেলে? তুমি না হয় অন্য কারোর হয়ে থাকতে, আমি না হয় দূর থেকে তোমার ভালো থাকাটুকু দেখে নিজের চক্ষু শীতল করতাম, হৃদয়ের প্রশান্তি অনুভব করতাম। কেন এভাবে হারিয়ে গেলে না ফেরার দেশে? প্রান্ত হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিয়ে বলে, তোমাকে ভালো না বাসতে পারতাম, নিজের চোখে তোমার ভালো থাকাটা তো দেখতে পারতাম, এখন তো তাও হবে না। প্রান্তের মা এসে হাত রাখলেন ছেলের কাঁধে, মৃদু স্বরে বলেন, যে চলে গেছে সে আর ফিরে আসবে না বাবা, তবে যে বেঁচে আছে তাকে এসব নিয়ে মেনে নিয়ে সামনে এগিয়ে চলতে হবে। আমি বলছি না তুমি আরহাকে ভুলে যাও, শুধু বলছি নিজেকে সামলে নাও। চাইলে কাউকে ভোলা যায় না, তবে চাইলে নতুন করে শুরু করা যায়। প্রান্ত নিজের মাকে জড়িয়ে ধরে বলে, পারছি না আম্মু, কিছুতেই এটা মেনে নিতে পারছি না, আমার আরহা আর নেই, এটা কি করে মানব? সেই মধুর কণ্ঠে আর শোনা হবে না, এটা কি ভেবে মেনে নেব? আমি তো জোর করে ওকে নিজের করে রাখতে চাই না, আমি চাই আমার ভালোবাসার মানুষটা ভালো থাক। কেন এভাবে অবেলায় চলে গেল? নিজেকে একটু সামলে নে বাবা, যা হয়েছে তা তো আর ফিরিয়ে আনতে পারবো না। তোকে এভাবে কষ্ট পেতে দেখতে পারছি না নিজেকে ঠিক রাখতে। বারবার সেই হাসি মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে, আমি মানতেই পারছি না ওই হাসি মুখটা আর দেখতে পারবো না। আর কখনো আমাকে বলবে না আপনি আমার দিকে এভাবে তাকাবেন না, আমার অস্বস্তি লাগে। রাতের শেষ প্রহর, সামিরা অপেক্ষায় আছে মেঘ আসবে, সম্পূর্ণ তার হয়ে আর কোনো পিছু টান থাকবে না। একটু সময় হবে, মেঘকে সামলে নিতে হবে, তবে ভালোবাসার জন্য এতটুকু করাই যেতে পারে। হালকা বাতাসে জানালার গোলাপি পর্দাগুলো উড়ছে, সামিরার খোলা চুল সাথে উড়োউড়ি করছে। একদিকে আনন্দিত হচ্ছে, অন্যদিকে কিছুটা মন খারাপ আরহার জন্য। আকাশের মিটিমিটি জ্বলতে থাকা তারাগুলোর দিকে তাকিয়ে বলে, কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়। এত জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দে ইউসুফের ঘুমও ভেঙে যায়। দরজার সামনে আরহা, শিউলি আর ইউসুফ তিনজনই উপস্থিত হয়েছে, তবে সাহস করে কেউই দরজা খুলছে না। ইউসুফ বলল, কে দরজার ওপাশে? কেউ একজন বলল, দরজাটা খুলুন প্লিজ, না হলে দরজাটা ভেঙে ফেলতে বাধ্য হব। দরজার বাহিরের মানুষটির কণ্ঠস্বর কর্ণগোচর হতেই আরহার হৃৎপিণ্ড কেঁপে উঠল। মনে মনে বলছে, আমি কি ভুল শুনছি নাকি সত্যি সে এসেছে? দ্বিধাদ্বন্দ্ব ভুলে আরহা দ্রুত যে দরজাটা খুলে দিল। হারিকেন হাতেই পাশেই শিউলি দাঁড়িয়ে আছে, যার ফলে আরহার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। সবাই কিছু বুঝে ওঠার আগেই মেঘ আরহার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। আরহা গালে হাত দিয়ে বোকার মতো তাকিয়ে আছে। এই মুহূর্তে কি রিয়াক্ট করবে সেটাই হয়তো ভুলে গেছে। ইউসুফ রাগ দেখিয়ে বলল, আপনার সাহস কি করে হয় আমার বাসার অতিথির গায়ে হাত তোলার?
মেঘ কোনো কথার উত্তর না দিয়ে এক টানে আরহাকে নিজের সাথে জড়িয়ে নেয়। এতক্ষণে মেঘের অশান্ত হৃদয় কিছুটা হলেও শান্ত হয়েছে। ইউসুফ সামনে এগোতেই শিউলি ইউসুফের হাত ধরে বলে, মনে হয় এটা ওর স্বামী। তুমি কি করে বুঝলে? 6 বছর ধরে তোমার সাথে সংসার করি, আর এতটুকু বুঝবো না? দেখো, ছেলেটার চোখে নিজের মানুষকে হারানোর ভয় আর ভালোবাসা দুটোই আছে। ইউসুফ শিউলির কানের কাছে মুখ এনে বলে, আগে তো কখনো কইলা না তুমি আমার চোখের ভাষা এত বোঝো। দেখো তো, আমার চক্ষুতে তোমার জন্য ভালোবাসা আসেনি। এখন কি এইসব বলার সময়? রাত বিরাতে মেহমান আইছে, হ্যার থার ব্যবস্থা করতে হইব, কিছু নাস্তা পানির ব্যবস্থা করার লাগবো। শিউলি কাশি দিয়ে বলে, এখন কি দাঁড়াইয়া থাকবেন দুলা ভাই, নাকি একটু গরিবের ঘরে বইবেন? শিউলির কথা শুনে মেঘ আরহাকে ছেড়ে দিল। আরহা বুঝতেই পারছে না কি হচ্ছে। এদিকে বাম গালটা ভীষণ জ্বলছে। আরহা রাগী দৃষ্টিতে মেঘের দিকে তাকালো। আরহার দৃষ্টি উপেক্ষা করে মেঘ শিউলিকে বলল, কেন আসবো না? না যেখানে আমার বিবি যান সেখানেই তো আমি। তবে আপনাকে কি বলে সম্বোধন করব? আরে দোলা ভাই, আপনার বিবি যান আমার ছোটবেলার সই। আমারে নাম ধইরা ডাকবেন। আমার নাম শিউলি। খর, ইনি আমার স্বামী। মেঘ শিউলি আর ইউসুফের সাথে কুশল বিনিময় করে। শিউলি আরহাকে তাদের শোবার ঘর দেখিয়ে দিয়ে বলে, আমি আপনার জন্য একটু গুড় আর মুড়ি নিয়ে আসি। না, সেসবের এখন দরকার নেই, আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিব। শিউলি চলে যেতেই মেঘ দরজাটা বন্ধ করে আরহার পাশে এসে দাঁড়ালো। আরহা কিছু বলবে তার আগেই মেঘ আরহার কোমরে এক হাত রেখে নিজের কাছে টেনে নিল। অপর হাত এক আঙ্গুল আরহার ঠোঁটের ওপরে রেখে আরহার চোখে চোখ রেখে শীতল কণ্ঠে বলল, অনেকটা কষ্টের পর তোমার কাছে আমি সান্ত্বনার বাণী শুনতে চাই না, শুধু তোমার কাছে একটু শান্তি চাই। পেছনের ভুলগুলো ভুলে যে নতুন ধারায় শুরু করতে চাই, যেখানে সম্পর্কের মূল ভিত্তি হবে বিশ্বাস, ভরসা আর ভালোবাসা। আমি চাই তুমি আমার মানসিক শান্তির কারণ হও। তুমি কি হবে আমার বুড়ো বয়সের শান্তির কারণ? তবে মনে রেখো, এই সম্পর্ক ছেড়ে যাওয়া বারণ। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আরহা মেঘের দিকে। অপেক্ষার ফল যে এত মিষ্টি হবে তা হয়তো জানা ছিল না। এরকম একজন জীবন সঙ্গী সবাই চায়। আরহা এখন মেঘকে উপহার দেবে, সেটাই উপেক্ষা, ভালোবাসা নাকি উপেক্ষা? আরহা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মেঘের পানে। আচ্ছা, এই চোখগুলোতে এত আকুলতা কেন? আরহা নিজের অভিমান ভুলে মেঘকে জিজ্ঞাসা করলো, আপনাকে এমন দেখাচ্ছে কেন? মেঘের শরীরে হাত দিয়ে বলে, আপনার জামা কাপড়ের এই অবস্থা কেন? আপনার কোনো বিপদ হয়নি তো? আরে চুপ করে আছেন কেন, বলুন। মেঘ আরহাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, আমার কি হয়েছে জানতে চাও? আর একটু দেরি হলে আমাকে হয়তো আর জীবিত দেখতে না। আরহা মেঘকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, এসব কি ধরনের কথা? এমন কথা কেন বলছেন? আগে তুমি বলো, এভাবে কেন চলে এসেছো? তুমি কি আমাকে ভালোবাসো না? এই প্রশ্নের উত্তর দিলে আমার ভালোবাসার অপমান হবে। তাহলে চলে আসলে কেন? আজ মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, তাই এসেছি। একবার বলে তো আসতে পারতে। তুমি জানো, যখন তোমার অ্যাক্সিডেন্টের খবর শুনলাম তখন আমার অবস্থা কি হয়েছিল? আরহা বোকা বনে গেল। কিসের অ্যাক্সিডেন্ট? তোমার গাড়িতে কে ছিল তোমার ড্রেস পরা? সালমা ছিল। আমি ওর ড্রেস পরেছিলাম আর ও আমার। সালমাকে নিয়ে আসতে চেয়েছিলাম, তবে গাউসিয়া এসে চিন্তা করলাম নিজের গাড়ি নিয়ে গেলে বিপদ বেশি হতে পারে, আর তাছাড়া এতটা রাস্তা ড্রাইভিং করাও সম্ভব না। তাই ড্রাইভারকে কল করে সালমাকে রেখে আমি বাসে চলে আসছি। মেঘ আরহার কপালে চুমু খেয়ে বলে, আর কখনো আমাকে না বলে কোথাও যাবে না। এটা বলুন, আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হলো কি করে? আর সালমা মেয়েটার কি অবস্থা? মেঘ মেঘ বেডের উপরে শুয়ে পড়ল, শরীরটা বড্ড ক্লান্ত। আরহা মেঘের পাশে দাঁড়িয়ে বলে, আরে বলুন, কি হলো? মেঘ এক হাত দিয়ে আরহাকে টেনে নিজের ওপরে ফেলে নিয়ে বলল, চুপ করে এখানে শুয়ে থাকো, অনেক জ্বালিয়েছ, এবার একটু শান্তিতে থাকতে দাও। আরহার হৃদযন্ত্রের ক্রিয়া বেসামাল হতে লাগলো, শ্বাস বেড়ে গেল।
কোনো রকম কাপা কাপা গলায় বলল, ছাড়ুন আমাকে। মেঘ আরহাকে আরেকটু গভীরভাবে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, এখন থেকে অভ্যাস করো বেবিজান, এরপর থেকে সারা জীবন এইভাবেই ঘুমাতে হবে। আরহা সরতে চাইছে। মেঘ নেশালো কণ্ঠে বলল, তুমি চাও এর চেয়ে বেশি হোক কিছু? আমি কিন্তু এখনই সে সব চাইছি না, তবে তুমি চাইলে আপত্তি নেই জানেমান। এমনিতেও এত সুন্দরী বউ কাছে থাকলে মনটা বারবার বেহায়া হতে চায়। মেঘের কথা শুনে আরহার লজ্জায় মিইয়ে গেল। কোনো কথা না বলে মেঘের বুকের সাথে লেপ্টে শুয়ে থাকলো। মনে মনে একটাই প্রশ্ন, আপনি আমাকে এত ভালো কবে বাসলেন? আর এসব লাগামহীন কথাবার্তা কবে শিখলেন? এখন ঘুমাও, সব প্রশ্নের উত্তর ঢাকা যেয়ে দিয়ে দেব। আর হ্যাঁ, লাগামহীন কথাবার্তা শিখতে হয় না, সুন্দরী বউ বাসে থাকলে অটোমেটিকই মুখ থেকে লাগামহীন কথাবার্তা বের হয়ে যায়। আরহা অস্পষ্ট স্বরে বলল, অসভ্য। নিজের হাজবেন্ডকে অসভ্য বলছো? সমস্যা নেই, বলতেই পারো, কারণ তোমার সাথে অসভ্যতা না করলে কার সাথে করব? আরহার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। চুপচাপ মেঘের সাথে লেপ্টে রইল। কিছু সময় পর দুজনে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। মুয়াজ্জিমের মধুর কণ্ঠের আজানের ধ্বনিতে ঘুম ভাঙল হায়দার মিয়ার। ঘুম থেকে উঠে অজু করে নামাজ আদায় করে মসজিদে গেলেন। নামাজ শেষ করে হাঁটা দিলেন বোনের কবরের পাশে। এটা হায়দার মিয়ার নিত্যদিনের কাজ। ফজরের নামাজ পড়ে কবর জিয়ারাত করে তারপর বাসায় ফেরেন। কবর জিয়ারাত শেষ করে আসার সময় হঠাৎ চোখ গেল কবরের পাশে পড়ে থাকা একটা বস্তুর দিকে। হাত বাড়িয়ে সেটা উঠিয়ে নিলেন। এটা তো একটা নূপুর, এটা এখানে কোথা থেকে আসলো? বেশ কিছু চিন্তা ভাবনা করতে করতে বাসায় গেলেন। সোনিয়া বেগম এখন শয্যাশায়ী। সকালের নাস্তা হায়দার মিয়া নিজেই বানান। মাঝে মাঝে মেয়েটা যখন বাসায় থাকে তখন অবশ্য তার মেয়েটাই বানায়। সোনিয়া বেগমকে উঠিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে ভাত আর আলু সেদ্ধ করলেন। নিজে খেলেন, সোনিয়া বেগমকেও খাওয়ালেন। খাওয়া দাওয়া শেষ করে হায়দার মিয়া বলেন, হারিস কোথায়? ওরে তো দেখলাম না। কইতে পারি না, ঘুম থেকে উঠা যে কই গেল। তুমি তো জিগাইবা নাকি, পোলাটা সকাল সকাল না খাইয়া কই গেল? এত চিন্তা করণের কিছুই নাই। কই আর যাইব, আইয়া পড়বো এখনই। রোদের আলো চোখে পড়তেই আরহার ঘুম ভেঙে গেল। রোদের তেজ দেখে বোঝাই যাচ্ছে অনেক বেলা হয়েছে। আরহা নড়াচড়া করতেই ঘুম জড়ানো কণ্ঠে মেঘ বলল, ডিস্টার্ব করো না, ঘুমাতে দাও। কোনো ছেলের ঘুম জড়ানো কণ্ঠ যে এত মধুর হতে পারে আরহার জানা ছিল না। আস্তে করে বলল, এটা শহর নয়, গ্রাম। আর ঘুমানো যাবে না, উঠতে দিন আমাকে। না, তুমি উঠলে আমার ঘুম ভেঙে যাবে। আপনি এমনিতেও জেগে আছেন, ছাড়ুন আমাকে। অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দিল, নিজেও উঠে বসল। রাতে তো খেয়ালই করেনি আরহার দিকে, এবার আরহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাসন্তী আর লাল খয়েরি রঙের প্রিন্টের সুতির শাড়ি গায়ে জড়ানো, চুলগুলো এলোমেলো, শাড়িটাও ঠিক নেই, মেদহীন পেটটা স্পষ্ট। আরহা মেঘকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, এমন করে কি দেখছেন? আমার বউকে। আজ তাকে পিওর বাঙালি বধূদের মতো লাগছে, তবে তোমার পেটের ডান পাশের লাল তিলটার জন্য হট লাগছে। মেঘের কথা শুনে আরহা সাথে সাথে ঘুরে দাঁড়ালো। কাপড় টেনে টুনে ভালোভাবে ঢেকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আরহাকে বের হতে দেখে শিউলি বলে, তোর মুখটা এমন লজ্জারাঙা কেন? কি যে বলিস না তুই। দুলাভাই কোথায়? আমার একটু শহরের দিকে যাব, তোদের জন্য বাজার করতে গেল। আর প্রথমবার জামাই নিয়ে আমাদের বাড়িতে আসলি, ভালো মন্দ খাওয়াতে হবে না? আচ্ছা শোন, তোর দুলাভাইয়ের জন্য একটা লুঙ্গি আর গামছা দে। তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। নীলু বারবার ইমতিহানকে বলছে, এখনো তো কল দিল না, তুমি একটু খোঁজ নিয়ে দেখো না। এরই মধ্যে নীলুর ফোনটা বেজে উঠল। ইমতিহান ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে প্রান্ত বলল, নীলিমা, তোমাদের গ্রামের বাড়ি সিলেটে, এটা তো কখনো বলনি। আর একটা জীবিত মেয়েকে মৃত বানানোর কি খুব বেশি দরকার ছিল? কে আপনি? আর এসব কি বলছেন? ইচ্ছে করে কোন শখে এসব করবে? আমি কে আর কি বলছি বুঝতে না পারলে সংবাদ দেখুন। সকাল 8টা থেকে একই সংবাদ প্রচার হচ্ছে। ইমতিহান কল কেটে দিয়ে টিভিটা অন করলো। আজকের ব্রেকিং নিউজ, বিখ্যাত সঙ্গীত শিল্পী আদিয়াত নুজহাত আরহার মৃত্যুর খবরটি ভুল ছিল।
তিনি বেঁচে আছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন এই বিষয়ে নিশ্চিত করেছেন মহানগর পুলিশ। বিস্তারিত জানতে সাথেই থাকুন। নীলু ইমতিহানকে ধরে কেঁদে দিল। তার মানে সত্যি সত্যি আমার আরহু বেঁচে আছে। তাহলে ওই মেয়েটা কে ছিল? আস্তে আস্তে সব জানতে পারবো। আপাতত আরহা বেঁচে আছে, আর আমি নিশ্চিত মেঘ ওর সাথেই আছে। টেনশনের আর কিছুই নেই। নীলু মাথা নাড়িয়ে বলল, আর কোনো চিন্তা নেই। তবুও ওকে এক নজর দেখতে পারলে শান্তি পেতাম। সামিরা ফ্লাওয়ার ভাস দিয়ে আঘাত করে টিভিটা ভেঙে ফেলে চিৎকার করে বলে, কেন কেন বারবার আমার সাথে এমন হয়? কেন পেয়েও হারানোর যন্ত্রণা আমাকে সহ্য করতে হয়? আমি যে তোকে ভালোবাসি মেঘ, বড্ড বেশি ভালোবাসি। কেন তুই আমার ভালোবাসা দেখলি না? কেন? আরহা মেঘের লুঙ্গি আর গামছা নিয়ে রুমে আসলো। মেঘ গামছা আর লুঙ্গি দেখে বলে, এসব কি? দেখো, আর যাই বলো, আমি এগুলো পরতে পারবো না। আর লুঙ্গি কিভাবে পরে আমি তো তাও জানি না। আহা, আপনি এত টেনশন কেন করছেন? আমি আসি কি করতে। আজকে নায়কদের মতো আপনাকে শাড়ি পরিয়ে দেব। কি? মাথা ঠিক আছে তোমার? এসব কি আবোল তাবোল কথা বলছো? আরে থুক্কু, আপনাকে আজ আমি নায়িকাদের মতো করে লুঙ্গি পরিয়ে দেব। হোয়াট? কোন মুভিতে তুমি এসব দেখেছো? দেখেছি বললাম তো। আগে মুভির নাম বলো। আরে বাচ্চাদের মতো জেদ করছেন কেন? বললাম তো এমন মুভি আছে, আর মুভির নাম তুমি আসবে বলে। বিশ্বাস হচ্ছে না? সার্চ দিয়ে দেখুন। সে যাই হোক, আমি তোমার হাতে পড়তে পারবো না। আর তার চেয়ে বড় কথা, আমি লুঙ্গি পরবই না। বললেই হলো পরবো না, পরতে হবে। মানে হবেই। সেদিন রাতের ড্রেস এখনো পরে আছেন। চলো শহরে যে ড্রেস কিনে নিয়ে আসি। এটা তো ঢাকা। আপনি বের হবেন আর ড্রেস নিয়ে চলে আসবেন। এখান থেকে শহর যেতে কম করে হলেও 4 থেকে 5 ঘন্টার রাস্তা। হলে হোক, তাও যাব। যাব, তবে আগে গোসল করবেন, খাবেন, তারপর যাব। ততক্ষণে এগুলো ধুয়ে দেব। না, তোমার কিছুই করতে হবে না। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শহরে যাব। এটা পরবেন না? না, পরবো না। তাহলে আপনার সাথে কথাও নেই, বলে লুঙ্গি আর গামছা রেখে রুম থেকে বেরিয়ে গেল। আরে কোথায় যাচ্ছ? আর রাগ করছো কেন? এসব আমি পড়তে পারি না। কে শোনে কার কথা? মেঘ ডাকছে। আরহা পিছুই ফেরে না, বের হয়ে আসলো। আরহা অদ্ভুত দৃষ্টিতে সামনের ছেলেটির দিকে তাকিয়ে আছে। ঠিক চিনতে পারছে না, তবে আপন মনে হচ্ছে। আরহা ছেলেটিকে জিজ্ঞাসা করলো, কি নাম তোমার? হারিস। নাম শুনে আরহার হৃদয়টা ধক করে উঠল। ছোটবেলায় কত আদর যত্ন করত হারিসকে। আজ সেই ছোট হারিস কত বড় হয়ে গেছে। চোখের জলটুকু মুছে দিয়ে হারিসকে জড়িয়ে ধরে বলে, আমাকে চিনতে পেরেছিস ভাই? হারিসের চিনতে পারার কথা না, কারণ হারিসের তখন 6-7 বছর বয়স ছিল। আরহা হারিসকে ছেড়ে দিয়ে বলে, দেখ, আমি তোর বোন আরহা। এবার চিনতে পেরেছিস? হারিস অবাক হয়ে বলে, তুমি শারমিন ফুপির মেয়ে? হুম। তাহলে আমাদের বাড়িতে কেন গেলে না? যাইনি, তাই কি হয়েছে, এখন যাব। হারিস কিছু না বলে বেরিয়ে গেল। মেঘ পেছন থেকে বলল, এটা তোমার মামার ছেলে? সিরিয়াসলি তুমি তাদের সাথে দেখা করতে যাবে? যাব, কারণ মামি তার পাপের শাস্তি পাচ্ছে। আর মায়ের পরে একমাত্র মামাই ছিল যার কাছে আমি ভালোবাসা পেয়েছি। ভুলে যাচ্ছ তারা তোমার সাথে কি করেছিল? ভুলেই যেতে চাই, কারণ ক্ষমা করা মহৎ গুণ। সেটা আমার বেলায় মনে ছিল না? ছিল, তবে আপনার আর তাদের মধ্যে পার্থক্য আছে। কথা বলতে বলতে আরহা খিলখিল করে হেসে উঠল। কি হলো, এভাবে হাসছো কেন? তো হাসবো না? আপনি লুঙ্গি গামছা দিয়ে বেঁধে রেখেছেন, এভাবে কেউ লুঙ্গি পরে? আমি যেভাবে পারবো সেভাবে পড়েছি। এদিকে তাকান, আমি দেখিয়ে দিচ্ছি, আপনি সেভাবেই পড়েন। এবার হয়েছে। পারফেক্ট। এবার টি শার্টটি খুলে দিন আর গলায় গামছা ঝুলিয়ে নিন। এই, তুমি দিন দুপুরে আমার ইজ্জতের ফালুদা বানাতে চাচ্ছ? আহা, শখ কত! আপনি কি রণবীর কাপুর নাকি, যে আপনার বডি দেখার জন্য মরে যাচ্ছে একেবারে? এটাও ধুয়ে দেবো, তাড়াতাড়ি খুলে দিন। না, তোমার কিছুই করতে হবে না, ঢং বাদ দিন, আর এটা তাড়াতাড়ি খুলে দিন। মেঘ ঘরে প্রবেশ করে, শার্টটা খুলে দরজাটা হালকা ফাঁকা করে শার্ট দিল আরহার হাতে। আরহা দরজার পাশে দাঁড়িয়ে বলে, হ্যাঁ তো কিসের লজ্জা আপনার?
যেখান থেকে এসেছেন সেখানেই তো অর্ধনগ্ন মানুষ বেশি থাকে, আর তার উপরে আপনি তো ছেলে। মেঘ কিছু বলবে তার আগেই আরহা সেখান থেকে চলে যায়। ইশতিয়াক সাহেব বসে আছেন পুলিশ স্টেশনে। আরহার বিরুদ্ধে কেস ফাইল হবার সম্ভাবনা ছিল, তিনি সেটাই মিটমাট করে দিলেন। আরহা মেঘের ড্রেসটা ধুয়ে দিয়ে মেঘের জন্য নাস্তা নিয়ে রুমে এসে মেঘকে দেখেই সামনের দিকে ঘুরে গেল। এখন দৃষ্টি ফিরিয়ে নিচ্ছ? আরে ছেলে মানুষ, এমন থাকা তো স্বাভাবিক। শুনুন, গামছাটা গলায় ঝুলিয়ে নিন, আর নাস্তা রেখে যাচ্ছি, খেয়ে নিন। তুমি খেয়েছো? বাইরে। এখন আমার সাথে বসো, এখন একসাথে নাস্তা করব। আরহা চলে যেতে চাইল। মেঘ আরহার হাত ধরে নিজের পাশে বসিয়ে দেয়। আরহার চোখ বন্ধ করে রাখে। চোখ বন্ধ রাখার মতো কিছু হয়নি বিবিজান, চোখ খুলুন। আর আমি তো আর রণবীর কাপুর না, আমাকে দেখে আপনার দিল পিছলে যাবে। মোটেও না। আই লাভ রণবীর কাপুর। তা ঠিক বলেছ, মেয়েরা ভালোবাসবে রণবীর কাপুরের মতো ছেলেদের, আর বিয়ের সময় চাইবে দেবদাস টাইপ ছেলেদের। কি বোঝাতে চাইছেন? আমার রণবীরকে নিয়ে একটাও ভুলভাল কথা বলবেন না বলে দিলাম। আর তাছাড়া ছেলে মানুষের বিয়ের আগে 2-4টা গার্লফ্রেন্ড থাকতেই পারে। তার মানে তোমাকে বিয়ে করার আগে 2-4টা গার্লফ্রেন্ড রাখতে পারবো? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আরও 4 থেকে 5 বছর আগে আপনি বিয়ে করেছেন। তার মানে আপনি প্রেমের বয়সে বিবাহিত ছিলেন। সো প্রেম করবেন কিভাবে? সিরিয়াসলি, আমি বিবাহিত? কই, আমার তো মনে হচ্ছে না। এই যে চোখের সামনে আপনার বউ বসে আছে, আর এমনিতে সারাদিন নিজেই তো বলেন বিবিজান বিবিজান। বিয়ে না করলে বিবিজান কোথা থেকে আসলো? না, একবার বিয়ে করেছিলাম হয়তো, ঠিক মনে নেই, তাই নতুন করে করতে চাইছি। তো করেন না, মানা কে করেছে? বলেই আরহা উঠে যেতে চাইলে মেঘ আরহার হাত ধরে বলে, একবার বাচ্চা মেয়েকে বিয়ে করেছিলাম, যে কিনা বাসর রাতে বরের কোলে হাসপাতালে হাসপাতালে দৌড়েছে। এখন চিন্তা করছি কোনো প্রাপ্তবয়স্ক যুবতীকে বিয়ে করব, যার সাথে বাসর রাতে চন্দ্রবিলাস করা যাবে। দূর, বিয়ে তো একবারই হয়েই গেছে, আর বিয়ে করতে হবে না। না, করতে হবে। বাচ্চা বউ বড় হয়েছে, এবার তাকে বউয়ের দায়িত্ব বুঝে নিতে হবে। সে যখন বড় হয়েছে, দায়িত্ব সে ঠিকই বুঝে নেবে। তাকে শুধু একটু সময় দিতে হবে। আগে ঢাকা যায়, তারপর দিচ্ছি সময়। এবার বসো, নাস্তা করি। দুজনে একসাথে নাস্তা করে নিল। খাবার খেয়ে মেঘ আরহাকে বলল, তুমি সত্যি আমাকে মন থেকে মেনে নিয়েছো? আচ্ছা, তুমি আমাকে কবে থেকে ভালোবাসো? বিয়ের পর থেকে। জানেন আমি আপনাকে কত খুঁজেছি। বারবার মনে হতো ছোট সাহেবের কারণে আপনি আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিচ্ছেন। পরে জানতে পারলাম না, আপনি আমার কি বলো। আচ্ছা, আপনি আমাকে কেন বলেননি? আমি যাওয়ার আগে বলতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি আর বলতে দেয়নি। সেসব কথা বাদ, আগে বলো তুমি আমাকে দেখলে কোথায়? নোটদের বাসায়। আপনাকে জড়িয়ে ধরার পরে যখন আমি সুযোগ বুঝে সরে আসলাম, তখন আপনি আমাকে খুঁজছিলেন, আর আমি আড়াল থেকে আপনাকে দেখছিলাম। তুমি আমার সামনে কেন আসলে না? কারণটা আপনারাও জানা। সত্যি আমি দুঃখিত। জানি না কিভাবে তোমার কাছে ক্ষমা চাইব। আমার জন্য তোমাকে অনেক সাফার করতে হয়েছে। আরহা মেঘের ঠোঁট আঙ্গুল রেখে বলে, আর কিছু শুনতে চায় না। যা হয়েছে সেসব ভুলে যেতে চায়। আপনি ছাড়া আমার আর আপন কেউ নেই। আমি আপনাকে, প্লিজ বলো, আজকে চুপ করে থেকো না। তোমার মুখ থেকে একবার শুনতে চাই। আরহা একটু সরে এসে বলে, এই কথাটা আগে ছেলেরা বলে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আর আমার বিবি জানকে। এবার তুমি বলো, এভাবে কেউ প্রপোজ করে? তার উপরে আদিয়াত নুজহাত আরহাকে। তাকে তো গ্র্যান্ড প্রপোজ করতে হবে। যদি পছন্দ হয় রিপ্লাই পেয়ে যাবেন। আচ্ছা, তবে তাই হবে। তার আগে একবার তোমার মুখ থেকে তুমি ডাক শুনতে চাই। এটা না করতে পারবে না কিন্তু। ইস, আমি পারবো না। কেন পারবা না? নিজের একান্ত প্রিয় মানুষকে একটু ভালোবেসে তুমি করে বলতে পারবে না? আরহা কিছু বলবে এর আগেই হায়দার মিয়ার গলার আওয়াজ শোনা গেল, আরহা মা আমার, কই তুই? একবার এই হতবাগা মামার সামনে আয়। আরহা দ্রুত দরজা খুলে বাহিরে এসে তার মামাকে জড়িয়ে ধরল। দুজনেই কাঁদছে, কারোর মুখে কোনো কথা নেই। হারিজ বলল,
খালি কি কাঁদবা? বাসায় নিয়ে যাবা না হ্যাগরয়ে? হায়দার মিয়া আরহাকে ছেড়ে দিয়ে বলে, চল আমার বাসায়। জানি মেলা কষ্ট জমা হইছে, তবে এখন আর কষ্ট থাকবো না, সব কিছু বদলাইয়া গেছে। মেঘ দাঁড়িয়ে দেখছিল। হায়দার মিয়া মেঘকে দেখে বলে, এইটা কি আমাগো জামাই বাবাজি? আরহা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মেঘ হায়দার মিয়াকে সালাম জানালো। হায়দার মিয়া বললেন, তোমার বাবা মা কেমন আছে বাজান? মুহূর্তে মেঘের চেহারার রং পাল্টে গেল। আজকের সূর্য অস্তের মতোই আরহার জীবন থেকে অস্ত নিল সমস্ত ঝড়ঝাপটা। আকাশে অর্ধচন্দ্রের আলো, হাজার নক্ষত্রের মেলা, তার মধ্যে উৎসব মুখর পরিবেশ। আরহার কল্পনার বাহিরে ছিল এই আয়োজন। কথাই আছে, একটু সুখের জন্য অনেকগুলো খারাপ সময় পার করে আসতে হয়। সুখ আসবেই, তবে ধৈর্য ধরে খারাপ সময়টা পার করতে হবে। দুঃখ একটা দীর্ঘ রাতের ন্যায়, তা যতই দীর্ঘ হোক না কেন, সব অন্ধকার দূর করে একদিন নতুন দিনের আলো ফুটে উঠবেই। চারিদিকে সবাই আনন্দ করছে। আরহা কথা জানতে পেরে গ্রামের সবাই ছোট একটা আয়োজন করেছে। অতীতের সব গ্লানি মুছে নতুনভাবে শুরু হচ্ছে জীবন। গ্রামের কয়েকজন মেয়েরা নাচছে গ্রাম্য গানের তালে। এক পাশে মাদুরে বসে আছে আরহা আর মেঘ। যদিও মেঘের এসব বিরক্ত লাগছে, তবুও আরহার মুখের অমায়িক হাসির জন্য নিজেও হাসি খুশি থাকছে। এর মধ্যেই শিউলি বলল, আরহা আমাদের গান শোনাবে, গানের তালে তালে আমরা নাচবো। সবাই একসাথে আরহাকে গাইতে বলল। আরহা মানা করতে পারল না। মেঘের কানে মুখ খুব বলেও, শুনুন, আমি যখন গাইবো তখন আপনি আমার দিকে তাকাবেন না। বললেই হলো তাকাবো না? আমি তো তাকিয়েই থাকবো, তাকিয়েই থাকবো। তাহলে আমি গাইবো না। যখন হাজার হাজার মানুষ তাকিয়ে থাকে তখন সমস্যা হয় না? না, হয় না। হাজার হাজার মানুষ আর আপনি কি এক হলেন? কেন, আমি কি এলিয়েন? আরে, আপনি তাকালে আমার লজ্জা লাগবে, এটা কেন বোঝেন না? তাহলে তো ভালোইভাবে তাকাবো তোমার লজ্জারাঙা মুখটা দেখতে। সেদিন তো আসলেন না। আসতাম, তবে ইম্পর্ট্যান্ট কাজে আটকে গিয়েছিলাম। সে যাই হোক, প্লিজ আমার দিকে তাকাবেন না। শিউলি পাশ থেকে বলল, তোরা কি এত কথা বলছিস বলতো? সারা জীবন তো পড়েই আছে কথা বলার জন্য, এবার গান ধরতো। আরহা আর চোখে একবার মেঘের দিকে তাকালো। মেঘ সেই দৃষ্টির ভাষা বুঝতে পেরে চোখটা সরিয়ে নিল। আরহা গাইতে শুরু করলো, আইলো রে নয়া দামান, আসমানের তেরা, বিছাইয়া দিলাম শাইলা ধানের নোরা। গানের তালে তালে সবাই নাচছে। মেঘ নিচের দিক থেকে একেবারে জন্যেও চোখ ফিরিয়ে আরহার দিকে তাকায়নি। বিষয়টা আরহা খেয়াল করেছে। গান শেষ হতেই কড়া তালিতে মুখরিত হলো চারপাশ। আরহা চুপটি করে মেঘের পাশে বসলো। আলতোভাবে নিজের হাতটা মেঘের হাতের উপরে রাখলো। কোমল কণ্ঠে বলল, তুমি কি রাগ করেছ? আরহার মুখে তুমি ডাক শুনে মেঘের হৃৎপিণ্ড কেঁপে উঠল। বাঁ হাত দিয়ে বুকের বাঁ পাশটা চেপে ধরল। কেমন এক অনুভূতি, কেমন এক শীতল প্রবাহ বয়ে গেল শরীর মন জুড়ে, যে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আরহা মেঘের আর একটু কাছাকাছি আসলো। তুমি আমার দিকে তাকালে সত্যি গাইতে পারতাম না, তবে কোনো একদিন তোমার হাতে হাত রেখে, চোখে চোখ রেখে শুধু তোমার জন্য গাইব। মেঘ কি উত্তর দিবে আরহার কথা শুনে? বেচারা শক্টে মনে হচ্ছে সে ভুলেই গেছে। নিজেই নিজেকে চিমটি কাটলো। আরহা এখনো সেভাবেই মেঘের হাতটা ধরে আছে। এই, তুমি এতক্ষণ কি বললে? আবার বলো তো। এবার আরহা ভীষণ লজ্জা পাচ্ছে। প্লিজ বলো না, আমি বিশ্বাস করতে পারছি না। তুমি আমাকে তুমি করে বলেছ? আরহা কিছু না বলেই নিজের হাতটা সরিয়ে নিতে চাইল। মেঘ ছাড়ল না। একজন এসে খাবার দিয়ে গেল। আজকে সবাই কলা পাতায় খাবে। আরহা মৃদু স্বরে বলল, কি হলো, ছাড়ুন। কেউ দেখলে কি ভাববে? যা ভাবার ভাবতে দাও, আগে তুমি করে বলো, তবেই ছাড়বো। ছেড়ে দাও আমাকে। কি বললা? শুনতে পাইনি, আবার বলো। ছেড়ে দাও না। মেঘ আরহার কানের কাছে মুখ এনে বলল, তোমার হৃদ মাজারে রাখবো, ছেড়ে দেব না। তাহলে কি আর ধরে রাখুন, খেতে হবে না। মেঘ হাত ছেড়ে দিল। দুজনেই খাবার খেয়ে নিল। খাবার শেষ করে আরহা বলল, আমরা কিন্তু সকাল সকাল বের হব। আমার জন্য কত কিছু ঘটে গেল, আপুই কত কষ্টই পেল। আমার একদমই উচিত হয়নি এভাবে না বলে আসা। সেটা এখন বুঝতে পারলে বিবিজান?
তোমার একটা ভুলে কতগুলো মানুষ কষ্ট পেল। এর জন্যই তো বড়রা বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যা করেছো তা আর বদলাতে পারবে না। বিশ্বাস করুন, এই মানুষগুলো ছোটবেলায় আমার সাথে যা ব্যবহার করেছে, তাই ভয়ে আমি আপুইকে নিয়ে আসিনি। যদি এবারও কিছু করে, জানেন, এখনো সেদিন রাতের কথা মনে পড়লে ঘুম ভেঙে যায়, ভয়ে কলিজাটা শুকিয়ে যায়। মনে হয় আঘাতগুলো এখনো লেগে আছে। কথা বলতে বলতে আরহার গলা ধরে আসছে। মেঘ আরহার হাতের ওপরে হাত রেখে বলে, বেবি জান, সেসব এখন অতীত। আর অতীতকে মনে রেখে বর্তমানকে নষ্ট করা যাবে না। আর এ নিয়ে কিচ্ছু বলবও না। এই যে দূর আকাশে অর্ধচন্দ্র দেখতে পাচ্ছ, সেও কিন্তু পূর্ণ হয়। তবে মজার বিষয় হলো, আবার পূর্ণ থেকে শূন্য হয়ে যায়। ঠিক মানুষের জীবনও এমন সময় আসে, অনেক চড়াই উতরাই পার করতে হয়। তাই বলে সব শেষ? যেখান থেকে শেষ, সেইখান থেকেই নতুন করে শুরু করতে হয়। খারাপ থাকা ভালো থাকাটা আমাদের হাতেই, শুধু ভাগ্যটা ওপর থেকে নির্ধারিত। আমরা পরিস্থিতি মেনে নিয়ে ভালো থাকতে পারি। আজ যে পাশে আছে, কাল সে নাও থাকতে পারে। তাই বলে জীবন তো থেমে থাকবে না, সে তো নিজ গতিতে চলতে থাকবে। আরহা মেঘের কাঁধে মাথা রাখলো। এতক্ষণে সবাই ঘরে চলে গেছে। খোলা আকাশের নিচে প্রেয়সীর মাথা কাঁধে নিয়ে অর্ধচন্দ্র উপভোগ করছে এক যুবক। মেঘ কথা থামিয়ে দিয়ে আরহাকে নিজের সাথে আগলে নিল। আরহার কপালে আসা ছোট ছোট চুলগুলো আলতো হাতে কানের পেছনে গুজে দিল। ভালোবাসার অনুভূতি বরাবরই মধুর। আরহা চোখটা বন্ধ করে মুহূর্তটাকে অনুভব করছে। মেঘ প্রেমময় কণ্ঠে বলল, বাকিটা জীবন তোমাকে এইভাবে আগলে রাখতে চাই। তোমার জীবনের প্রতিটা দিন ভালোবাসাময় করে দিতে চাই। শুধু তুমি আমার পাশে থেকে সুযোগটা দিও আমাকে, তোমায় আগলে রাখার, তোমার ভালোবাসায়। আরহা এত গভীর কথার কোনো প্রতিউত্তর করল না, বরং নীরবে উত্তর দিল। আর একটু মিশে গেল মেঘের সাথে। সে যেন না বলেও বলে দেওয়া হাজারো কথা। মেঘ পরম আনন্দে আগলে নিল আরহাকে। আজকে খোলা আকাশ, দূর আকাশের চাঁদ, তারা, আশেপাশের গাছপালা আর নেশাচর পাখি যেন সাক্ষী হয়ে রইল এই ভালোবাসার। মেঘ আরহার কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল। আরহার ইচ্ছে করছে এইভাবে জীবনটা পার করে দিতে। জীবনে এত সুখ তার কপালে লেখা ছিল। আরহার খুব ইচ্ছে করছে মেঘকে একটু ভালোবাসতে, তবে তার লজ্জারা তাকে বাধা দিচ্ছে। খানিকক্ষণ চিন্তা ভাবনা করে মেঘের যে হাতটা আরহাকে আগলে রেখেছে, সেই হাতে আরহার উষ্ণ ঠোঁটের পরশ এঁকে দিল। কিছু মুহূর্তের জন্য দুজনেই হারিয়ে গেল। মনে হচ্ছে সময়টা এখানেই থমকে যাক। মেঘ মোটেও প্রস্তুত ছিল না, তার ধারণার বাহিরে ছিল। একজনের ঠোঁট হাতে তো আরেকজনের ঠোঁট কপালে। ভালোবাসা বুঝি সত্যি সুন্দর। একজন দূর থেকে এই দৃশ্য দেখে দৃষ্টিটা সরিয়ে নিল। আলতো হাতে নিজের চোখের জলটুকু মুছে নিল প্রান্ত। বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব করছে সে। সে কি এক তীব্র ব্যথা! নিজের ভালোবাসার মানুষটা অন্য কাউকে ভালোবাসছে। সেখানেই হাঁটু মুড়ে বসে পড়ল প্রান্ত। মৃদু স্বরে বলল, তোমাকে শুধু এভাবেই ভালো থাকতে দেখতে চাই। আমার না হোক, তবু ভালো থাকো। রাতের আধার কেটে যে নতুন ভোরের আলো, পাখির কিচিরমিচির ধ্বনি, সকালের শীতল বাতাসে ঘুম উবে গেল আরহার। নিজেকে মেঘের বাহুতে আবদ্ধ দেখতে পেয়ে ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি হাসি। ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে ভালোবাসার মানুষটির দিকে। মেঘের চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। আরহা মেঘের চুলগুলো নিয়ে খেলা করছে। সাবু এসে বলল, তোমরা ঘরে আহো, এখন সবাই কামে যাইব। মেঘ আর আরহা উঠে পড়ল। দুজনের মন আজ প্রফুল্ল। নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে চলে আসলো। ঢাকা পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেল। নীলু অপেক্ষায় আছে আরহার ফিরে আসার। ইমতিহান সোফায় বসে আপেল খাচ্ছে আর নীলুর এক্সাইটমেন্ট দেখছে। মনে মনে ভাবছে, কে বলবে এরা দুজন আপন বোন নয়। কলিং বেলের আওয়াজে শুনে নীলু দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল। তবে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে মুহূর্তেই নীলুর হাসি খুশি মুখটা চুপসে গেল।